হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? ভয় ভাই, ভয় কি জিনিস সেটা আমি কখন বুঝছিলাম জানেন, যখন আমার সামনে ওই মেয়েটা 2 ভাগ করে ফেলছিল। তখন আমি বলছিলাম মেয়েটা যদি মরতে পারে, আর আমি মাঝখান দিয়ে বলছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল। লাগার পরে আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি নাই, যে কেন ঘরে থাকবো ভাই। আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে, আমার ছোট বোন 2 বছরের বোন রাস্তায় খেলে, আমার অনেক আদরের বোন, ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায়, আমি বসে থাকবো ঘরে? আপনি দেখেন ব্যারিস্টার সুমন কি বলছে, ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দিব। ব্যারিস্টার সুমন এতদিন 200 মানুষ হত্যা করেছে, 500 মানুষ হত্যা করেছে, তখন বলেছে ছাত্রলীগের জন্য দায়ী না, এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য। কিন্তু আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করবো। ওর এমপি পদ থেকে পদত্যাগ করা লাগবে না। ব্যারিস্টার সুমন নয় শুধু, সমগ্র এমপিত্বই তো চলে যাবে। আজকের এই বাংলাদেশ আর 1971 সালের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সাগর ভাই? দেখেন, এই যে দেখেন 2 হাত 2 পাও টেনে ধরে চেপে ধরে তারপরে নিয়ে যাচ্ছে। হোয়ার ইজ ডিফারেন্ট ইন বিটুইন 1971? একটা বোতল আছে, মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম। ভিজুয়াল মিডিয়ার সাথে জড়িত মানুষজন যারা পর্দার সামনে থাকেন, যারা পর্দার পেছনে থাকেন, তারা আজ ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একটা ছোট সমাবেশ করেছে। মানে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত সেই বাধা উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও তারা এই সমাবেশটা করেছেন। খুব পরিচিত, আমাদের জানা, যাদেরকে আমরা কোথাও স্টার বলি, অনেক স্টার ওখানে ছিলেন, পরিচালনার স্টার, অভিনয়ের স্টার, তারা তাদের কথাবার্তা বলেছেন। এটা নিয়ে দেখলাম আমাদের সামাজিক মাধ্যমে নানা রকম অপিনিয়ন অনেকে দিচ্ছেন। এটা এমপি পদ থেকে পদত্যাগ করতে চাচ্ছে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, কথাটি কি আসলে সত্য? ব্যারিস্টার সুমন নিজেই কথাটি বলেছেন। কেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। তার আলোচনাটি শুনলে হয়তো বিস্তারিত জানতে পারবেন যে হঠাৎ করেই কেন ব্যারিস্টার সুমন এমপি পদ থেকে পদত্যাগ করতে চাচ্ছে। আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় এ পরিমাণ ভাইরাল হয়েছে, সত্যি ভিডিওটা দেখে আমি নিজেও চোখের পানি আটকাতে পারিনি। যমুনা টিভির একটি টক শো চলছিল, সেখানে যে উপস্থাপিকা ছিল মুগ্ধ নামের একজন শিক্ষার্থী, যিনি পানি বহন করছিলেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের পানি খাওয়াচ্ছিলেন, সে কিন্তু মৃত্যুবরণ করেছে। আর তার ব্যাপারটি নেই টক শোতে যমুনা টেলিভিশনের একজন উপস্থাপিকা তার কথা মনে আসতেই চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদে দিল। ইতিমধ্যেই কিন্তু যমুনা টেলিভিশন বা যমুনা টিভি কিন্তু বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়ে উঠছে, সকলের প্রশংসা কুড়াচ্ছে, কারণ তারা সত্যের কথা বলে যাচ্ছে। সেই ভিডিওটিও শেয়ার করব আপনাদের সাথে। এবং কি আপনারা সকলে জানেন, ছাত্র আন্দোলনের সাথে যোগ দিয়েছিল আজকে বৃষ্টির ভিতরেও চিত্র জগতের নায়ক নায়িকারা, এবং কি সেলিব্রিটির মধ্যে একজন অভিনেতা মোশাররফ করিম সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতারা কিন্তু আজকে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আজকে সমাবেশ করেছে। আর সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জাহিদুর রহমান, এবং কি ব্যারিস্টার রমিন ফারহানের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তার কথা বাড়াবো না, চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুনবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। আপনি দেখেন ব্যারিস্টার সুমন কি বলছে, ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দিব। ব্যারিস্টার সুমন এতদিন 200 মানুষ হত্যা করেছে, 500 মানুষ হত্যা করেছে, তখন বলেছে ছাত্রলীগের জন্য দায়ী না, এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য। কিন্তু আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করবো। ওর এমপি পদ থেকে পদত্যাগ করা লাগবে না। ব্যারিস্টার সুমন নয় শুধু, সমগ্র এমপিত্বই তো চলে যাবে। আজকের এই বাংলাদেশ আর 1971 সালের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সাগর ভাই? দেখেন, এই যে দেখেন 2 হাত 2 পাও টেনে ধরে চেপে ধরে তারপরে নিয়ে যাচ্ছে। হোয়ার ইজ ডিফারেন্ট ইন বিটুইন 1971 and 2024? আপনি দেখেন, এই হচ্ছে আওয়ামী লীগের আমল। আমি আজকের সেলুট জানাই আমাদের ইসমাইল সম্রাট ভাইকে, 2 বার 5 বার জানাই, এবং আপনার মাধ্যমে আপনার এই ছাত্রদেরকে আমি স্যালুট জানাই এজন্য যে আপনারাই আজকের এই বাংলাদেশের পুনর্জন্ম দিবেন, আপনারা এই বাংলাদেশকে স্বাধীন করতে পারবেন। প্রথমে একটা করে আমি আপনাকে পয়েন্ট আউট করতে চাই। একটা বিষয় আপনারা এখানে বলার চেষ্টা করেছেন বারবার, যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের নির্দেশে কাউকে কোনো হত্যা করা হয় নাই, বা এখানে কোনো ধরনের আপনার কি বলে আক্রমণ করা হয় না। এই যে দেখেন, হেলিকপ্টার না শুধু, তারা এখন অস্বীকার করা ধরছে যে ভারী গুলিও চালায় নাই। মানে আওয়ামী লীগ এখন বলতে চাচ্ছে যে আমরা কোনো অস্ত্র ব্যবহার করিনি, আমরা এটাকে রাবার বুলেট ছেড়েছি। এটা তৃতীয় আরেকটি পক্ষ, যেটা আজকের তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, তাদের অনেকে বলার চেষ্টা করছেন। এই কারণে আপনাকে এটা দেখাতে চাচ্ছি। ইনকেলাবের নিউজ দেখেন, আমি একটু দেখাই এখানে, যে ইনকেলাবের নিউজটা আপনি যদি দেখেন, সেটার মধ্যে স্পষ্ট আছে, এই যে দেখেন, এই শুট অ্যাট সাইট হবে ওবায়দুল কাদের।
ডাইরেক্ট নির্দেশনা দিয়েছে শুট অ্যাট সাইট হবে ওবায়দুল কাদের। তো শুট অ্যাট সাইটের মিনিং কি? আপনি যদি বাংলাদেশে দেখেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং শুট অ্যাট সাইট হবে, অর্থাৎ দেখা মাত্রই গুলির নির্দেশ কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তো যারা দেখা মাত্র গুলির নির্দেশ জানিয়েছেন, সেখানে তো আপনাকে আর নতুন করে জানার দরকার নাই যে এখন এখানে কে কোথায় গুলি করেছে, কে কোথায় করে নাই। এই পিকচারগুলো তার বিদেশ থেকে কেউ আমদানি করে নাই, এগুলো বাংলাদেশের কমব্যাট ড্রেস পরা সেনাবাহিনীর পোশাক এবং সেনাবাহিনীর পোশাক অবস্থায় অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর পোশাক। এটা আমি কোনো বানানো পোশাক নয় সাগর ভাই, এটা আপনাকে বুঝতে হবে, এটা বাংলাদেশের চিত্র। এবং বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ মারা গিয়েছে, মানে কি বলে, বেসরকারি ভাবে মানুষ দাবি করছেন 1000-এর উপরে মানুষ মারা গিয়েছে, আর সরকারি ভাবে পত্রপত্রিকা বলছে, যে সকল পত্রপত্রিকা মিনিমাম 266 জন, আর সরকার বলছে 147 জন। তাহলে দেখেন আপনার এতগুলো গুলির পরে আপনি বলছেন যে বাংলাদেশ আসলে কোথায়। দেখেন সাগর ভাই, আজকের এই বাংলাদেশ আর 1971 সালের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সাগর ভাই দেখেন। এই 1971 সালের ছবিটা উপরে দেখেন, একদম ঠিক দুইটা হাত দুইটা পা টেনে নিয়ে যাচ্ছে পাকিস্তান হানাদার বাহিনী, আর আজকেও আমার শিক্ষার্থীকে এই যে দেখেন দুই হাত দুই পা টেনে ধরে চেপে ধরে তারপরে নিয়ে যাচ্ছে। হোয়ার ইজ ডিফারেন্ট ইন বিটুইন 1971 এন্ড 2024? আপনি দেখেন, এই হচ্ছে আওয়ামী লীগের আমল। আজকে তারপরে আপনারা বলবেন কি যে বাংলাদেশে খুব হয়েছে। আজকে দেখেন শিক্ষকরা, এই যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কি করেছেন আপনাকে দেখাই। আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনে তিনি আজকের এতটা ক্ষুব্ধ হয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে আপনাকে দেখাচ্ছি, দিস ইজ নট এ ফেক নিউজ এট অল। তিনি কি বলেছেন আমি পড়ে শোনাচ্ছি। একজন শিক্ষক, দেখেন শিক্ষিকা, ভদ্র এই শিক্ষিকা বলছেন, যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমার দেয়ালে রাখতে চাই না। অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা, সভাপতি বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার ছবি এখান থেকে নামিয়ে ফেলেছেন তিনি, একটা বিভাগীয় প্রধান। তিনি কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এই কাজটি করেছেন। উনি জানেন যে ওনার চাকরি হয়তো থাকবে না, 100% থাকবে না, কিন্তু তারপরেও তিনি আজকের এই শিক্ষার্থীদের প্রতি আজকে নেমে পড়েছেন। কেন নেমে পড়েছেন? নেমে পড়েছেন তিনি জানেন যে আর চুপ করে বসে থাকা যায় না। আজকের বাংলাদেশের যে অবস্থা হয়েছে, এই ধান্দাবাজদের কাছ থেকে বের হওয়ার জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত, এই যে দেখেন আজকের আপনার পেজ থেকে নিউজ করা হয়েছে এবং বিভিন্ন পেজে এসেছে, তিনি আজকে শিক্ষার্থীদের সাথে আজকে ঐক্যবদ্ধ হয়ে তিনি আজকে লাল প্রোফাইল পিকচার পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চেঞ্জ করেছেন। আপনি সমাজের কার কথা বলবেন? বাংলাদেশে এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা যে কোনো ব্যক্তির কথা আপনাকে যদি বলি, তাহলে সবাই এখন রাজপথে। এই যে দেখেন শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন কারা? তারা জানিয়েছেন আজকের বাংলাদেশের এই মুহূর্তে সবই জঙ্গলের ব্যক্তিত্বরা, সবাই রাজপথে নেমেছেন। এখন কিছু টাটকা দালাল, যাদের কথা আপনি বললেন যে বিটিভিতে গিয়ে আজকেও কান্না করে, আমার তো মনে হয় তাদের কোনো হৃদয় নেই, তারা পাষণ্ড, তারা মানুষ খুনের সাথে সরাসরি জড়িত। এবং আপনি বলছেন ফেরদৌসের কথা, আরে ফেরদৌস তো আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের দালাল, হাউ ক্যান হি উইল কাম এগেইনস্ট আওয়ামী লীগ? কিন্তু আজকে দেখেন বাংলাদেশের সাধারণ অন্য সকল মানুষ কিন্তু এখন এই ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং জয় বাংলার যে কনসার্ট, এই কনসার্ট পর্যন্ত করবে না বলে জানিয়েছে। দেখেন এই যে নেমেসিস এবার জয় বাংলা কনসার্ট বয়কট করলো নেমেসিস, তারা আজকের এই বয়কটের ঘোষণা করেছে। তার মানে এই আন্দোলনটা এখন সবিজ নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রত্যেকটি জায়গা থেকে আজকের ঐক্যবদ্ধভাবে শিক্ষক সুধী ছাত্র কৃষক শ্রমিক জনতা সবাই মিলে আজকে নেমেছে এবং এ কারণেই এই আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে অলরেডি। আমি আজকের সেলুট জানাই আমাদের ইসমাইল সম্রাট ভাইকে, 2-5বার জানাই, এবং আপনার মাধ্যমে আপনার এই ছাত্রদেরকে আমি স্যালুট জানাই এজন্য যে আপনারাই আজকের এই বাংলাদেশের পুনর্জন্ম দিবেন, আপনারা এই বাংলাদেশকে স্বাধীন করতে পারবেন। আজকের অবাক হয়েছি যে এতটা দেশপ্রেমিক। আপনি জানেন যে আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা পরীক্ষা পর্যন্ত বয়কট করেছে। আপনি নিশ্চয়ই গতকালকে এটা শুনেছেন যে বাংলাদেশের নটরডেম কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তারা আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দে উইল নট জয়েন এনি মানে কি বলে এক্সাম আন্ডার দিস গভর্নমেন্ট। তাহলে আপনি কি মনে করছেন তারা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না? অতএব ওই বাচ্চা মনে করে আপনি যা ইচ্ছা তাই চাপিয়ে দেবেন, সেই সুযোগ আর এখন নাই সাগর ভাই। সেই সুযোগ ভাবলে এই ভাবতে গিয়ে এই আওয়ামী লীগের আজকের এই দুর্দশা হয়েছে। আজকের সমগ্র বাংলাদেশের এই আন্দোলন এখন সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে কৃষক শ্রমিক জনতা, এবং আপনাকে বলি 2-1 দিনের মধ্যে দেখবেন গার্মেন্টস থেকে পর্যন্ত মানুষ বের হয়ে আজকের এই আন্দোলন সংগ্রামে দাবিত হবে, কারণ এই আন্দোলনটা আপনি এখন আর মানুষকে মারার আন্দোলনে রূপান্তরিত করেছেন। সাগর ভাই আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনটাকে শুধুমাত্র ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বিভিন্ন কলা কৌশল রপ্ত করেছে। এই কলা কৌশলের অংশ হিসেবে তিনি আজকের ছাত্র শিবির বলেন ওই জামাত বলেন তাদের নাম নিয়ে গল্প গুজব শুরু করে দিয়েছে। কিন্তু তাতে কি আসে যায়? এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলই তো এখন বন্ধ, কারো কার্যক্রম বাংলাদেশে নেই। খাতা কলমে যদি আপনার কোনো কিছু থাকে আর যদি সত্যিকার অ্যাক্টিভিটিস সে দেখাতে না পারে তাহলে সেই দল থাকা আর না থাকা কি আছে? জামাত ইসলাম বাংলাদেশে গত 14-15 বছর পর্যন্ত দলীয় কোনো প্রতীক নিয়ে তারা কিছু করতে পারছে? তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে? অতএব এটা এনেছে শুধুমাত্র বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করে জনগণকে বিভাজন করে আজকের এই অপকৌশলটি তারা কাজে লাগিয়ে তারপরে এই ধরনের মানুষের উপরে অত্যাচার চালাতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা হয়তো সম্রাট ভাইয়ের বক্তব্য শুনেছেন, তার বক্তব্য আমাদের যে কোনো রাজনৈতিক দলের যে কোনো জাতীয় নেতার চাইতো অত্যন্ত পরিপক্ক বক্তব্য দিয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন স্বাধীনতা 1971 সালে কিন্তু ওই ঢাকঢোল পেটিয়ে বঙ্গবন্ধুর 1.5 তারিখ ক্ষণ বলে তারপরে শুরু করেছিলেন, তা কিন্তু নয়। পরিস্থিতি বাধ্য করেছে। আজকের বাংলাদেশের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে এবং এমন পর্যায়ে যাবে, আপনি অপেক্ষা করেন। সমগ্র শিক্ষার্থীরা
আজকে কেন এত শক্তি পাচ্ছে? এই শক্তির পিছনে কারণ হচ্ছে জনতা। এই জনতা চায় না যে এই ফ্যাসিবাদের হাতে আজকের কোনোভাবে যাক, ফ্যাসিবাদের অধীনে কোনোভাবে এই জনতা কোনোভাবে আর থাকতে চায় না। আর সে কারণেই আওয়ামী লীগের পন্থী মানুষরাও, সাগর ভাই, অনেকেই দল ত্যাগ করা শুরু করেছে। দেখেন এই যে একজন সমাজ কি বলে বাংলাদেশ আওয়ামী লীগের, আমি তো মনে করি এই ধান্দাবাজদেরকে ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আপনাকে একটু জানাই দেই, এই যে দেখেন ব্যারিস্টার সুমন আজকে বলছে ছাত্ররা চাইলে, সাগর ভাই আপনি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দেখেন ব্যারিস্টার সুমন কি বলছে, ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দিব। ব্যারিস্টার সুমন এতদিন 200 মানুষ হত্যা করেছে, 500 মানুষ হত্যা করেছে, তখন বলেছে ছাত্রলীগের জন্য দায়ী না, এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য। কিন্তু আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করবো, ওর এমপি পদ থেকে পদত্যাগ করা লাগবে না। ব্যারিস্টার সুমন নয় শুধু, সমগ্র এমপিত্বই তো চলে যাবে। সুমন হচ্ছে এমন চালাক এবং ধান্দাবাজ, তিনি মনে করেছেন যে কোনো মুহূর্তে সরকার তো এমনিই যাবে। তো যদি আমি এই কথা বলে আর যদি এই আন্দোলনটা আরেকটু জমে, তো সকল সরকার পতনের অন্তত 5 দিন আগেও যদি আমি নিজে নিজে রিজাইন দিতে পারি, তারপরেও তো আমাকে আবার ব্যবসা করতে পারবো ছাত্রদের সাথে। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তো আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। বেশি ভয় ভাই, ভয় কি জিনিস সেটা আমি তখন কখন বুঝছিলাম জানেন, যখন আমার সামনে ওই মেয়েটা 2 ভাগ করে ফেলছিল। তখন আমি বলছিলাম মেয়েটা যদি মরতে পারে, আর আমি মাঝখান দিয়ে বলছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল। লাগার পরে আমি, আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল, আমি আর ঘরে থাকতেই পারি নাই, যে কেন ঘরে থাকবো ভাই। আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে, আমার ছোট বোন 2 বছরের বোন রাস্তায় খেলে, আমার অনেক আদরের বোন, ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায়, আমি কি আমি বসে থাকবো ঘরে? অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে নামতে হবে যাতে ও বেঁচে থাকে। আম্মুকে বলে আসছে, আম্মু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার জন্য দোয়া করবা, যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে, যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয়, আমার দেশটা আবার নতুন করে। এটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যেতে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল, ছেলেটা পিঠ দেখছেন, একটা বৃদ্ধ পিঠ পুরা মেরে রিমান্ডে নেওয়া মানে কি মারা? বলেন উচ্চ আদালতে সেটা এটা বলেছিল। শোনেন, এটা বলা হয়েছিল যে কোনো মানুষের একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফোন কাউকে না দেখানো। আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও, কেন? আমি একটা মেয়ে মানুষ, আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে। আমি কেন আপনাকে ছেলে মানুষ, আপনি মেয়ে মানুষ, আমি চিনিও না আপনাকে, আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো? আমার পার্সোনাল কিছু থাকতেই পারে। আজকে আমাকে চেক করে, আমার বডি চেক করে, আমার ব্যাগ চেক করে, কেন পার্সোনাল কিছু থাকতে পারে না? আমার দেশে আমি যে বাড়িতে জন্মাইছি, স্বাধীন বাংলায় জন্মায়, আমি কি আমার মতো আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না? আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে? আর সবচেয়ে বড় কথা, আমাদের কিভাবে ভয় দেখায় এখন, কি করে আমরা যখন 5-6টা ছেলে মেয়ে একসাথে থাকি, এরকম ভাবে একটু দেখাই, এরকম ভাবে পুলিশ এসে বলে এই চলো তো, এই সাইডে চলো, সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে গাড়ি ঘোড়া নিয়ে গেছে। মানে জানেন, কালকে তো আপনারা ছিলেন, কালকে ভাইয়া ছিল, কালকে পুলিশ গাড়ি বের করছিল না, ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ। তারপরে যখন দেখছে মিডিয়া ভরে গেছে, স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে, তখন পুলিশটা আসতে করে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেছে। পুলিশের গাড়িতে এমনি আসেন স্টুডেন্ট নামানো ছাড়া। ভাই ওদের ফিউচারটা ভাব, চরিত্র দাগ লেগেই গেছে। মানুষ কিন্তু এটা দেখবে না, শোনেন, মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যে কি জন্য গ্রেফতার হয়েছে, মানুষ দেখবে ও একবার জেলে গেছে। কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে কেন গেছে, ওর নির্দেশনা হয়েছিল। আচ্ছা গেছে, যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু ওদেরকে ছাড়ে না কেন? ওদের সামনে পরীক্ষা, ওরা কি এই জেলখানা থাকার কথা ওদের? আমার এই কথাটা আমাকে শেখ হাসিনা জবাব দিতে পারবে? আমি ওনাকে মাননীয় শেখ হাসিনা বলতে আমার এখন বাজে। এটা আমার এখন হ্যাঁ, স্বজনের মেলা তো বুঝেন তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথাই বলি, আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরা ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনার ভোট দিছি? ওরা আমরা একবার বসাইছি, আর ও কত বছর ধরে বসে আছে। আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হবো, আমি বলতেছি এত মানুষ ওরা চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও আমাকে আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান, বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক। ও কি বলে, দেশটা আমার বাবা স্বাধীন করছে। আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মরে গেছে, ওরা তো আগেই রাজাকার মেরা লাইছে। 9 মাস তো আমরা স্বাধীন করলাম। আমার বাপ মা, হ্যাঁ ঠিক আছে, আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার চাচা তো দাদা। যেভাবে মারা যাক, আমার কথা শুনেন, কথা হইতাছে যে ওর বাবা যদি স্বাধীন করতো, আমার আর কেউ স্বাধীন করে নাই। ও যে বলে ওর দেশ, আর যারা স্বাধীন করছে তারাও তো বলে দেশটা সবার ভাই, দেশটা কারো বাপের না। অবশ্যই না, আপনি কথাটা শুনতেছেন না? আমার 2 বছরের একটা ছোট বোন আছে, ছোট বোন, ও রাস্তায় খেলা করে, আর ওই মেয়েটা তো বারান্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে, চোখে গুলি লাগছে। আমার বোন তো রাস্তায় খেলা করে, আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে 10-12টা করে হেলিকপ্টার যায়। একটা হেলিকপ্টার যদি আমার 2 বছরের বোন, ওর যদি বুলেট লাগে কোথাও, ও তো ওখানেই মরে যাবে। ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো, আজকে আমার বোনটা আমার আপু করে আসে, আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোট মেয়েটা ওটা যদি আমার বোন হইতো, তাহলে আজকে আমার যে বোন হইতো, যদি আমি কি বের হইতাম না?
বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম, ভাই কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু, আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি। একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে, নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম, ওয়াইফ মারা গেছে গুলি লাইগা। সে মেন্টালি কি পরিমাণ ভাবেন, উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি, আর ওনার ওয়াইফ গুলি লেগে চট্টগ্রাম মারা গেছে না কেন? আমার অনেক ভাই, আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায়নি, অনেক কাছের কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত। আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে, আমার একটা ফ্রেন্ড মানে আমার 3টা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন, কিন্তু ওনাকে আগে থেকে চিনি জন্য ফ্রেন্ড বলি। তো হচ্ছে আমার কলেজের বড় ভাই, ওরা যখন 18 তারিখ প্রোটেস্টে গেছে, তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে, ওরা প্রোটেস্টে নামেও নাই, তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আছে, তো ওর সাথে একজনকে গুলি করছে, গুলি সম্পূর্ণ রক্ত, ওর সাদা টি শার্ট ছিল, ওর গায়ে লাগছে, এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রোটেস্টে নামে নাই, কারণ ও বাবা মার একমাত্র ছিল। কোনো বাবা মা কি চায়? আমার এমনও হয়েছে, আমার 18 তারিখ প্রোটেস্টের পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা, নিতেই পারে এটা, কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক, চায়। তার অনেকে বলে কি আমার একটাই ছেলে, আরে ভাই একটা ছেলে হোক আর 10টা ছেলে হোক, মায়ের কোলে যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে, সেটা একটা আর 10টার কথা না। আর শেখ হাসিনা কান্না করে বলে যে আজকে হচ্ছে আমার কোল কি জানো, কোল খালি, মায়ের বুক খালি কি হইলে আমি কি বুঝি না, আমার বাবা মারা গেছে, বুঝলে তুই ফায়ারের আদেশ কিভাবে দেয়? তোর আদেশ ছাড়াই করে ফায়ার করে? তুই আর্মি নামাই দিছিস, বিজেপি নামাই দিছিস, আনসার নামাই দিছিস, পুলিশ নামাই দিছিস, তোর আদেশ ছাড়াই করে ফায়ার করে? আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে, পানি লাগবে? পানি আছে, হ্যাঁ এরকম একটা বোতল আছে, মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস, অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বানানোর জন্য কান্নাকাটি করছি, প্লিজ কেউ ভাববেন না। আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না, আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? দেখুন, আপনার যেই মনের যে কষ্ট, আমার মনে একই রকম, একইভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে। যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের জন্য আমারও কষ্ট হয়, কারণ আমি মনে করি তারা এই দেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না এবং আমরা কেউ সেটা কোনোভাবেই সমর্থন করতে পারি না। কিন্তু যেই পরিস্থিতিতে যেই ঘটনাগুলো হঠাৎ করে ঘটে গেল, ছাত্র আন্দোলন এবং তাদের একটা দাবি, যে দাবি যৌক্তিক দাবি, এবং এই দাবিটা কিন্তু অনেক আগে 18 সালে পূরণ হয়ে গিয়েছিল। 18 সালে পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা জানেন হাইকোর্টের বিষয়, হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হলো, পরবর্তীকালে আবার ফুল বেঞ্চ আবার 1 মাস পরে দিয়ে দিল। এরপর আন্দোলনটা বাড়ার সময় হঠাৎ করে আমি এগুলো যেদিন এগিয়ে নিয়ে আসা হলো, সেই 7 তারিখ থেকে এই মাসে নিয়ে আসা হলো, মানে অগাস্ট থেকে জুলাইতে নিয়ে আসা হলো, তখন এই 2-3 দিনে হঠাৎ করে দেখা গেল যে এটা ব্যাপকতা লাভ করলো। তা আমরা জানি যে নিরীহ ছাত্রদের, তা আমার বিশ্বাস, আমি বুঝি যেটা নিরীহ ছাত্রদেরকে সামনে রেখে তৃতীয় অনেকগুলো শক্তি তারা এই ছাত্রদেরকে ব্যবহার করেছে এবং এই হত্যাকাণ্ডের ভিতরে যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ভিতরে যে সব পুলিশের গুলিতে হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হয়েছে এমন না, এখানে তৃতীয় শক্তি এবং তারা অস্ত্র হাতে। আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে, আমি আমার ফেসবুকে আপলোড করেছি, যেখানে কোনো পুলিশ ছিল না, কেউ ছিল না, একটা নিরীহ একটা ছেলে দাঁড়ানো, 20-50 জন ছেলে দাঁড়ানো, তার মধ্যে একটা লোক আসলো পিছন দিক থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক তার মাথার পিছনে গুলি করে সে মসজিদের ভিতর দিয়ে আস্তে করে চলে গেল। এবং আমরা যেটা দেখেছি যে অনেকগুলো সম্পদ ধ্বংস হয়েছে। অনেকে বলে যে প্রাণের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি, অবশ্যই প্রাণের মূল্য বেশি, প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো না, সম্পদ গেলে সম্পদ ফিরে পাবো, কিন্তু সম্পদগুলো যেভাবে জ্বালাও করা হয়েছে, আমরা দেখেছি যে এগুলো যদি গান পাউডার ব্যবহার না হয়, সুচিন্তিতভাবে না করা হয়, তাহলে সাধারণভাবে কিন্তু জনগণ সেটা করতে পারে না। ভিজুয়াল মিডিয়ার সাথে জড়িত মানুষজন, যারা পর্দার সামনে থাকেন, যারা পর্দার পেছনে থাকেন, তারা আজ ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একটা ছোট সমাবেশ করেছে। মানে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত সেই বাধা উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও তারা এই সমাবেশটা করেছেন। খুব পরিচিত, আমাদের জানা, যাদেরকে আমরা কোথাও স্টার বলি, অনেক স্টার ওখানে ছিলেন, পরিচালনার স্টার, অভিনয়ের স্টার, তারা তাদের কথাবার্তা বলেছেন। এটা নিয়ে দেখলাম আমাদের সামাজিক মাধ্যমে নানা রকম অপিনিয়ন অনেকে দিচ্ছেন। এটাকে কিভাবে আমরা নেব, কিভাবে দেখব, কি বলা হচ্ছে, 2-3টা কথা আমি একটু বলি। কেউ তীব্র সমালোচনা করছেন এই বলে যে এতদিন পরে তাদেরকে আসতে হলো, তারা এতদিন কি করেছেন। কথাটা খুব অযৌক্তিক না। বাংলাদেশ এখন ধ্বংস হয় না, এই 250 কমপক্ষে এই 250 মানুষ হত্যার শিকার হওয়ার পর সরকার এদেরকে খুন করার বহু আগেই বাংলাদেশ শেষ হয়ে গেছে। প্রিসাইজলি বললে 14 সালের সেই নির্বাচনের পর থেকে বাংলাদেশ আর বাংলাদেশ নাই। সো এই প্রশ্ন কেউ তুলছেন এবং আমাদের এই সেক্টরের মানুষজন খুব বেশি পলিটিক্যাল ইস্যুতে কথা বলেন না। মানে পলিটিক্যাল ইস্যুতে কথা বলা শুধু পলিটিশিয়ানের কাজ না, সরি, এটা রাষ্ট্রের প্রতিটা নাগরিকের কাজ। এবং আমরা এটা আসলে দেখতে চাই যে ডক্টর ইউনূসকে আমরা একভাবে সমালোচনা করতাম যে উনি এত বড় গ্লোবাল স্টার, উনি কেন আমাদের ক্রাইসিসগুলোতে কথা বলেননি। ঠিক একইভাবে দেশের অভ্যন্তরে যারা বড় স্টার, তারা দেশের ক্রাইসিসগুলো নিয়ে কথা বললে সেটার ইম্প্যাক্ট বেশি হবে। সো মানুষ এটা চায়, এটা তাদের নিশ্চিতভাবে কোনো লিগাল কর্তব্য না, এটার মধ্যে আমরা অনেকে হয়তো মনে করি তাদের একজন এথিক্যাল রেসপন্সিবিলিটি আছে। সো এই প্রশ্ন কেউ তুলছেন।
কেউ এই তত্ত্ব আনছেন সামনে, যেদেরকে নামানো হয়েছে সরকারের দিক থেকে। সরকার নামিয়েছে, যেহেতু মাঠে এখন সরকার বিরোধীরা খুব শক্ত হয়ে গেছে, সুতরাং সরকার বিরোধী এই ভাইবটাকে কানেক্ট করার জন্য কিছু মানুষকে নামিয়ে দেয়া এবং তারা এখন কিছু ট্র্যাকশন তাদের দিকে নিয়ে যাবেন, এরকম তত্ত্বে আরো কাউকে নামানো হয়েছে বলে কেউ সন্দেহ করেন, সেই সন্দেহটাও করছেন অনেকে। আমি এই অপিনিয়নটা স্বীকার করি না, আমি এটা নিয়ে শক্তভাবেই দ্বিমত প্রকাশ করছি। আমি মনে করি না ব্যাপারটা এরকম। আরেকটা কথা কেউ বলছেন যে অনেকেই এখন পরিস্থিতির হাওয়া বুঝে নিজেকে পাল্টে ফেলে তারা জনগণের সাথে এখন মিশে যেতে চাইছেন। এখন কোনটা আসলে সত্য বোঝা খুব কঠিন। ফ্যাক্ট একটা থাকেই, সেই সত্যের রসমন এফেক্ট, আকিরা কুরোসাওয়ার রসমন সিনেমার মতো। সত্য খুব সাবজেক্টিভ, ফ্যাক্ট দেখা যায়। ওনারা নাস্তায় নেমেছেন, ওনারা কথা বলছেন, এগুলো আমরা দেখেছি। বৃষ্টিতে ভিজে কথা বলছেন, এগুলো দেখেছি। কি বলেছেন সেটা এখনকার মিডিয়ার যুগে আমাদের সামনে ভিডিও আছে, আমাদের সামনে রিপোর্ট আছে, আমরা দেখতে পাই। কিন্তু ট্রুথটা কি, এটা আসলে আমরা কোনোদিন জানবো না। তারপর আমরা ধারণা করার চেষ্টা করতেই পারি, এবং সেটাকে আমরা কিভাবে দেখবো তাদের এই নামাটাকে, সেটা নিয়ে আমার টেক আমি বলবো। অনেকে এখানে কথা বলেছেন, খুবই অতি বিখ্যাত এই মুহূর্তের একজন অভিনেতা জনাব মোশাররফ করিম কথা বলেছেন, আজমির হক বাঁধন কথা বলেছেন, আশফাক নিপুণ কথা বলেছেন। আশফাক নিপুণকে আমরা হয়তো একটু আলাদাভাবে দেখতে হবে। যে অভিযোগটা আমরা অনেক শোবিজের মানুষের বিরুদ্ধে করি, সেটা আশফাক নিপুণের বিরুদ্ধে করা যাবে না। আমি ওনার ফেসবুক ফ্রেন্ড না বা ফলোয়ারও নই, কিন্তু অনেকে মাঝে মাঝে নিপুণকে যখন শেয়ার করেছেন আমার সামনে এসছে, নিপুণ এই দেশের ক্রাইসিসে, এই দেশের পলিটিক্যাল ইস্যুতে কথা বলেছেন বলে আমি দেখেছিলাম, যদি ভুল না করি উনি লিখেছেন। আজকে এখানে মুস্তাফা সরওয়ার ফারুকীকে দেখলাম না। মুস্তাফা ফারুকী অসুস্থ ছিলেন, হয়তো সেই কারণে আসেননি। ফারুকীও অনেক সময় আমাদের এই পলিটিক্যাল ইস্যু বা ক্রাইসিসের মোমেন্টগুলোতে কথা বলেছেন, এবারও বলছেন। আমি এই ভিডিওটা করার আগে সর্বশেষ দেখলাম ওই যে একজন র্যাপারকে গ্রেফতার করা হয়েছে, আওয়াজ উঠা বলে একটা গান গেয়েছিলেন, সেই র্যাপারের কথাগুলো দিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং উনি সেই আলাপ করছেন যে ঠিক আছে এবার আমিও দিলাম, আমরা সবাই এখন আওয়াজ উঠার কথা বলবো। দুর্দান্ত কথা বলেছেন। এর মধ্যে আমি একজনকে একটু আলাদাভাবে পড়তে চাই, তার বক্তব্যের কন্টেন্ট। নিপুণের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, নিপুণের বক্তব্য আমি শুনলাম। নিপুণ খুব চমৎকার একটা কথা বলেছেন যে ছাত্ররাই আমাদের শিক্ষকে পরিণত হয়েছেন। এক্সেলেন্ট। মানুষের ন্যায্য অধিকার আদায় কিভাবে করতে হয় সেই জিনিসটা ছাত্ররা শিখিয়ে দিচ্ছে। খুব চমৎকার কথা। এবং ঠিক একই ধরনের কথা আমি যার কথা একটু পড়তে চাই, ওনার ওখানে খুব মূল্যবান কিছু কথা আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যেন অমিতাভ রেজা, বিখ্যাত পরিচালক, তাকে আমরা চিনি, তার সম্পর্কে জানি। অমিতাভ রেজা তার বক্তব্যে বলছেন এরকম, এই রাজনীতি ভয়ের রাজনীতি, এই রাষ্ট্রীয় সন্ত্রাসের রাজনীতি, এভাবে গুলি করা হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল আরো আগে, বড্ড দেরি হয়ে গেছে। খুব সহজ সরল স্বীকারোক্তি তার জায়গা থেকে। তিনি আরো খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন, আমি একটু পড়ি, আপনারা একটু শুনুন, তাহলে আমার মনে হয় যে তাদের চিন্তার প্যাটার্নটাও আমরা বুঝতে পারবো। উনি বলছেন এরকম, আমরা এখানে আবু সাইদের জন্য এসেছি, কিন্তু আমরা বোঝা যাচ্ছে বড্ড দেরি হয়ে গেছে, এজন্য আমরা খুবই লজ্জিত। কারণ এই ভয়ের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে মানুষ মারা হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল অনেক আগে। তিনি আরো বলেন, যে প্রজন্মকে আমি ভেবেছি আপনারা ভেবেছেন অন্তঃশ্বাস শূন্য প্রজন্ম, সেই প্রজন্মই আজ আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। রাজাকার নাকি মুক্তিযোদ্ধা, কোনো ন্যারেটিভ টিকছে না, একটাই ন্যারেটিভ, তা হলো এই প্রজন্মের নতুন ন্যারেটিভ। খুব চমৎকার ভাবে উনি বলেছেন। সেই ক্লিশে রাজাকার মুক্তিযোদ্ধা, এই আলাপগুলো আর খায় না, বাজার খায় না। নতুনরা তাদের নিজের ন্যারেটিভ নিয়ে এসছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেই জায়গাটা এবার আসি। আমাদের পক্ষে এখানে কোনো কিছু করা সম্ভব না। আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে। আমরা সুবিধাবাদী, লুম্পেন, আমাদের দিয়ে আর হবে না। আত্মসমালোচনার চমৎকার কতগুলো শব্দ, ট্রু। তবে হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পথ পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায়, এই জায়গাটা জরুরি। আমি নিপুণকেও বলতে শুনেছি তাদের দাবির প্রতি সমর্থন জানা, তাদের দাবি মেনে নেওয়ার কথা। সুতরাং আমরা ভবিষ্যতে একটা জিনিস খেয়াল করব, এই যে যারা নামলেন তারাও ব্যক্তিগতভাবে শান্তি চাই ধরনের খুবই গাছাড়া ধরনের কথাবার্তা আছে, খুবই দায়সারা গোছের কথাবার্তা আছে, আমি খুব স্ট্রেসড হয়েছি, দুঃখ পাচ্ছি, এগুলো যেমন আছে, স্পেসিফিক দায়িত্ব, স্পেসিফিক মন্তব্য, স্পেসিফিক তাদের দাবি, সেটা আমরা দেখতে চাই। কারণ এই মুহূর্তে মাঠের দাবি হচ্ছে শান্তি না, এই শান্তি হতে হবে জনগণের টার্মসে। জনাব অমিতাভ রেজা সরকারের কথাও বলেছেন, তারা যে ধরনের সরকার চায়, যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, সেভাবেই হতে হবে। তার চাইতে লিস্ট কথাটা হচ্ছে তাদের 9 দফা দাবি আছে, এই টার্মসে এই দেশে শান্তি আসতে হবে, যদি এই চলমান আন্দোলনে সত্যিকার অর্থে তারা কানেক্টেড থাকেন, তারা এটা মিন যদি করেন। একটা উদ্ভট শব্দটাই বলছি আমি। ওনার বক্তব্য দেখিনি কি বলেছেন, কিন্তু আমি লিস্টে দেখলাম যারা মামুনুর রশিদ আছেন। এই মামুনুর রশিদের কথা একটু বলি, উনি এখানে আবার এসে কিভাবে জুটে গেলেন জানি না। যখন ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, আমি বলেছি পরের কথাটা না বললেও কিছু আসে যায় না, আমাদের স্যাটায়ার বোঝার মতো জ্ঞান থাকা উচিত, এবং মামুনুর রশিদদের খুব ভালো বোঝা উচিত। 26 না কত নাগরিক যেন, এই নামগুলো একসময় আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে কত সম্মানজনক নাম ছিল, তীব্র বিরক্তি হয় এই নামগুলোতে। এখন সংখ্যাটা হচ্ছে 24 জন বিশিষ্ট নাগরিক, তারা ইমিডিয়েটলি এটাকে কন্ডেম করে একটা বিবৃতি দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু মামুনুর রশিদের নাম ছিল। উনি আবার এখন এখানে যুক্ত হয়েছেন। আরেকটা একটু বলে রাখি, তারপর আমি এদের এই ব্যাপারে আমার টেকের কথা বলবো। আরেকটা ঘটনা,
প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা আশা করি সবগুলো দেখেছেন এবং সকলের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।